নমস্কার বন্ধুরা, 1 অক্টোবর 2024 থেকে মানি মার্কেটে কতগুলি নতুন রুলস শুরু হচ্ছে। তো সেই নতুন নিয়মকানুনগুলি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসছি শেয়ার মার্কেটের কিছু রুলস যা 1 অক্টোবর 2024 থেকে লাগু হচ্ছে। 1 নম্বর হচ্ছে বোনাস শেয়ার। কোনো কোম্পানি যদি বোনাস শেয়ার ডিক্লেয়ার করে তাহলে কতদিন পরে সেই শেয়ারগুলি পাওয়া যাবে এই নিয়ে কোনো রুল ছিল না এতদিন পর্যন্ত। কিন্তু এখন নতুন রুল হলো যে বোনাস শেয়ারের রেকর্ড ডেট, এই রেকর্ড ডেটের থেকে 2 দিনের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারগুলি অ্যাড হয়ে যাবে। মনে রাখবেন, বোনাস শেয়ারের ডিক্লেয়ার ডেট বা অ্যানাউন্সমেন্ট ডেট নয়, কিন্তু রেকর্ড ডেটের থেকে 2 দিন এই হিসাবটা করা হবে। দ্বিতীয় হচ্ছে বাইব্যাক শেয়ার। কোম্পানি যদি তার শেয়ার বাইব্যাক করে নেয় তাহলে আপনি যে প্রফিট পাবেন সেটা কিন্তু এখন থেকে ট্যাক্সেবল হয়ে যাবে। মানে ধরুন আপনার কেনা শেয়ারটির দাম 500 টাকা চলছে, এবারে যদি কোম্পানি তার শেয়ারটি 600 টাকা দিয়ে বাইব্যাক করে নেয় তাহলে ওই 100 টাকা প্রফিট কিন্তু আপনার ডিভিডেন্ড ইনকামের মতো ধরা হবে। মানে আপনার টোটাল ইনকামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। ফলে আপনি যে ট্যাক্স স্ল্যাব রেটে পড়েন সেই রেটেই আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে ওই বাইব্যাক শেয়ারের প্রফিটের উপরে। 3 নম্বরে আসছি এসটিডি বা সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স। এখন থেকে ফিউচার বা অপশনের জন্য এই এসটিডি চার্জটা কিন্তু বাড়ানো হবে। যেমন অপশনে এসটিডি চার্জ ছিল 0.625%, যেটি হবে 0.1%। ফিউচারের ক্ষেত্রে ছিল 0.125%, যেটি হবে কিনা 0.02%। তবে এটি কিন্তু একটি খুশির খবর, কারণ বাজেটের আগে প্রচুর আলোচনা চলছিল যে এই এসটিডিটি 30% রেটে করা হতে পারে। মানে ফিউচার বা অপশনের প্রফিটটা লটারির মতো রেটে এখন থেকে ধরা হবে। কিন্তু আলটিমেটলি তা না করে কিন্তু অল্প একটু বাড়ানো হয়েছে শুধু এসটিডি চার্জটাই। তো তাই এটা একটি খুশির খবর। তো এবারে আসছি পোস্ট অফিসের নিউ রুলসের ব্যাপারে। যাদের ব্যাংক এবং পোস্ট অফিস মিলে একাধিক পিপিএফ অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে মেন অ্যাকাউন্ট বাদে বাকি অ্যাকাউন্টগুলি কিন্তু ক্লোজ করে দেওয়া হবে। এবং সব অ্যাকাউন্ট মিলে যদি বছরে 1.5 লাখ টাকার বেশি জমা করা হয়ে থাকে তাহলে সেই অতিরিক্ত টাকার উপরে কিন্তু কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে না। শিশুদের মানে মাইনরের নামে যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে একটি অ্যাকাউন্টেরই মান্যতা দেওয়া হবে এবং বাকি অ্যাকাউন্টগুলিতে 4% মানে সেভিংসের ইন্টারেস্ট দেওয়া হবে যতদিন না শিশুর বয়স 18 বছর হয়ে যায়। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি দাদু ঠাকুমা বা অন্য কোনো গার্ডিয়ানের নামে অ্যাকাউন্ট থাকে সেটিও কিন্তু গণ্য করা হবে না, সেটিতে বাবা অথবা মায়ের নাম গার্ডিয়ান হিসাবে অ্যাড করতে হবে। এরপরে পিপিএফ অ্যাকাউন্ট খোলার পরে যদি কেউ এনআরই হয়ে যান তাহলে তার বর্তমান রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা মেনটেন করতে হবে এবং এই পিপিএফ অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে, কারণ এনআরই স্ট্যাটাস হোল্ডারদের ক্ষেত্রে পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু চালু করা যায় না। এরপরে আসছি বন্ডের ক্ষেত্রে। যদি আমরা কোনো বন্ড কিনে থাকি এবং সেটি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের হয় তাহলে ওই বন্ড থেকে যে ইন্টারেস্ট আমরা আর্ন করি তার উপরে কিন্তু এখন থেকে 10% টিডিএস কেটে নেওয়া হবে। এবং আপনি যদি ট্যাক্সের আওতায় না পড়েন তাহলে ট্যাক্স ফাইল করে আপনি ওই টিডিএসটা কিন্তু রিফান্ডও নিয়ে নিতে পারেন। মনে রাখবেন, শুধু গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রেই কিন্তু এই টিডিএস রুলটা চালু হচ্ছে। নেক্সট হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড থেকে টাকা উইথড্রল করলে সেটা ট্যাক্সেবল হয়, কিন্তু যদি আপনি উইথড্রলের সঙ্গে সঙ্গে পারচেজও করেন যেটিকে বলা হয় রিপারচেজ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর 20% টিডিএস দিতে হবে না। মিউচুয়াল ফান্ডের এই নতুন রুলটাও কিন্তু 1 অক্টোবর 2024 থেকে চালু হবে। এরপরে আসছি আইপিওর ক্ষেত্রে একটি নতুন রুল জারি হয়েছে। সেটি হলো কোনো আইপিও লঞ্চ করার সময় 10 মিনিটের একটি ভিডিও কিন্তু পাবলিশ করতে হবে সেই কোম্পানিকে, এবং এই ভিডিওতে ওই কোম্পানি কি করবে না তার বিস্তারিত বিবরণ ওই ভিডিওতে সে কিন্তু মেনশন করবে। তো আজ এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।